নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। 2 বছরের একটা শিশু, 2 বছরের একটা কোলের বাচ্চা বোঝে সেনার পোশাক কি, বোঝে বুলেট কি জিনিস? 23শে মার্চ 2003 সোপিয়ানের নদীমার্গ গ্রাম, হিমাঙ্কের নিচের রাতে ভারতীয় সেনার অলঙ্করণ, সেনার জলপাই সবুজ পোশাক পরে গ্রামের শেষ কয়েকটা কাশ্মীরি পণ্ডিতদের দরজায় কড়া নেড়েছিল নরপিশাচের দল। সুরক্ষা তল্লাশির নাম করে ঘুমন্ত মানুষগুলোকে ডেকে তুলে গ্রামের মাঠে এক লাইনে দাঁড় করানো হয়েছিল। আর তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে ওই 2 বছরের বাচ্চাটার কপালে বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার চেপে দিয়েছিল লস্করি তৈয়বা জঙ্গিরা। মাথার খুলি উড়ে গিয়েছিল শিশুটার, রক্তে ভেসে গিয়েছিল নদীমার্গের বরফ। আজ দীর্ঘ 28 বছরের অভিশপ্ত নিরাপত্তা ভেঙে যখন বিচার প্রক্রিয়ার ফাইল খোলা হচ্ছে, জম্মু কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে ওয়ান্ধামা গণহত্যার তদন্ত আবার নতুন করে শুরু হবে। শুধু ওয়ান্ধামা নয়, একে একে খুলছে সরলা ভাট হত্যা মামলা, বিচারপতি নীলকান্ত গঞ্জুর হত্যা, লেখক সর্বানন্দ কৌল প্রেমী এবং বিজেপি নেতা টিকালাল টপলু হত্যাকাণ্ডের পুরনো নথিপত্র। কিন্তু প্রশ্ন একটাই, 28 বছর পর কি বিচার সম্ভব? যে ঘা উপত্যকার বুক থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করেছিল তা কি কেবল আইনি তদন্তে ভরবে, নাকি কেন্দ্রীয় সরকারের কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে এটি তারই এক ঐতিহাসিক সন্ধিক্ষণ? নদীমার্গের গল্পটা আপনাদের বললাম, ঠিক 5 বছর আগের গল্পটা আরো ভয়াবহ, আরো প্রবঞ্চনায় ভরা। 25শে জানুয়ারি 1998 গন্ডারওয়াল জেলার ওয়ান্ধামা গ্রাম, 50তম প্রজাতন্ত্র দিবসের আগের রাতে একইভাবে সেনার পোশাকে ওয়ান্ধামার ঘরে ঢোকে লস্কর আর হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। উগ্রপন্থীরা সেদিন কতটা নৃশংস চক্রান্ত করেছিল জানেন? ঘরে ঢুকে তারা পরিবারের লোকজনের সঙ্গে চা খেলো, গল্প করলো, আড্ডা দিল, যাতে কারো মনে একটুও সন্দেহ না জাগে। আর চা খাওয়া শেষ হতেই ঘরের পুরুষ, নারী, ছোট শিশুদের বাইরে এনে AK-47 দিয়ে ব্রাশ ফায়ার। 23 জন কাশ্মীরি পণ্ডিতকে এক রাতে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো। নিহতের মধ্যে 9 জন নারী, 4টি নিষ্পাপ শিশু। যে ঘরে চা খেলো সেই ঘরেই লাশ ফেলে বাড়িতে আগুন জ্বালিয়ে দিল জঙ্গিরা, ভেঙে গুড়িয়ে দিল স্থানীয় মন্দির। এরপর 20শে মার্চ 2000 অনন্তনাগের চিত্তি সিংপুরায় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফরের রাতে মিলিটারি ট্রাকে চেপে এসে 25 বা কারো মতে 35 জন কাশ্মীরি শিখকে গুরুদ্বারার দেওয়ালের সামনে দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করল উগ্রপন্থীরা। বিশিষ্ট অভিনেতা ভরত কল, যার পূর্বসূরিদেরও ছাড়তে হয়েছিল কাশ্মীর, কাশ্মীরি পণ্ডিত, সেই ফ্যামিলি, তাদের কথা, সেই ভরত কলের মুখে এই শিখ হত্যার প্রসঙ্গ দেখুন। ব্যাপার এটা শুধু 98-এ যে হয়েছে তা নয়, আমরা 2000 সালে দেখেছি, 2000 সালেও আমরা দেখেছি যে প্রবলেম হলো প্রায় 24টা শিখ মারা গেছিলেন। কারণ অনেকে জানেন না, একটা শিখ কমিউনিটি আছে, তারা কিন্তু কাশ্মীরি স্পিকিং কমিউনিটি, তারা কিন্তু বারামুলাতে সেটেলড, সো তাদের মারা হলো। সেনার পোশাকের এই ছদ্মবেশ কেন? উগ্রপন্থীদের উদ্দেশ্য দুটো ছিল পরিষ্কার। প্রথমত, ভারতীয় সেনার বিশ্বাসযোগ্যতাকে সাধারণ মানুষের চোখে নষ্ট করা, আর দ্বিতীয়ত, উপত্যকায় যা কিছু সংখ্যালঘু বেঁচে ছিল তখনও তাদের মনে এমন সন্ত্রাস তৈরি করা যাতে তারা ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু এই বিষবৃক্ষ উপত্যকায় এলো কোথা থেকে? কাশ্মীরের অতীত ইতিহাস তো কোনোদিনই গণহত্যার ইতিহাস ছিল না। কালহানের রাজতরঙ্গিনী এবং নীলমত পুরাণ প্রমাণ দেয়, একসময় কাশ্মীর উপত্যকায় ছিল সতীশের নামের এক বিশাল হ্রদ। ঋষি কাশ্যপ জল নিষ্কাশন করে ভূমিকে পবিত্র বাসস্থানে পরিণত করেছিলেন। সেই থেকে নাম হয় কাশ্যপ মীর বা কাশ্মীর। কারকোট রাজবংশের রাজা ললিতাদিত্য, মুক্তাপীড় এবং উৎপল বংশের অবন্তী বর্মনের অধীনে কাশ্মীর ছিল শৈব ধর্ম, সংস্কৃতি চর্চা এবং বৈদিক সংস্কৃতির বিশ্বকেন্দ্র। প্রাচীনকাল থেকে 14 শতক পর্যন্ত কাশ্মীর ছিল বৈদিক বিদ্যা, সংস্কৃতি এবং অনন্য হিন্দু দর্শনের প্রধান কেন্দ্রস্থল। এই ভূমিতেই তাত্ত্বিক উচ্চতায় পৌঁছেছিল কাশ্মীর শৈব ধর্ম, যার ভিত্তি স্থাপন এবং বিকাশ ঘটিয়েছিলেন আচার্য অভিনব গুপ্ত এবং বসুগুপ্তের মতো দার্শনিকরা। প্রাচীন কাশ্মীরে অবস্থিত সারদা পীঠ
সমগ্র ভারত এবং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গণ্য করা হতো, যার কারণে কাশ্মীরকে সারদা দেশ বলা হতো। রাজনৈতিক এবং সামরিক ক্ষমতার দিক থেকেও কাশ্মীরের প্রাচীন হিন্দু রাজবংশগুলো অত্যন্ত প্রভাবশালী ছিল। বিশেষ করে কারকোট রাজবংশের রাজা ললিতাদিত্য মুক্তাপিড়ের শাসনকালে কাশ্মীরের সীমানা মধ্য এশিয়া থেকে বিস্তৃত হয় এবং তিনি স্থাপত্যের অনন্য নিদর্শন মার্তণ্ড সূর্য মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে উৎপল রাজবংশের রাজা অবন্তিবর্মন অবন্তিপুরায় একাধিক সুদৃশ্য মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই শিল্প সংস্কৃতির ধারা বজায় রাখেন। 14 শতকের মধ্যভাগে শাহ মীর রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে কাশ্মীরের ইসলামিক যে শাসন তার সূচনা হলো। সূচনা পর্ব স্বাভাবিক ছিল, কিন্তু পরবর্তীতে সুলতান সিকান্দার শাহ মীরের আমলে চরম ধর্মীয় সংঘাত শুরু হলো। বিশাল সংখ্যক মন্দির গুঁড়িয়ে দেওয়া হলো, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং জিজিয়া কর আরোপের মতো প্রথমবার বিপুল সংখ্যক হিন্দু ও পণ্ডিত পরিবার উপত্যকা ছাড়তে বাধ্য হলেন। যদিও পরবর্তী শাসক সুলতান জৈনুল আবেদিন বহুদার নীতি গ্রহণ করেছিলেন, পণ্ডিতদের ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলেন, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলা রাজনৈতিক পরিবর্তন এবং পরবর্তীতে আফগান ও ডোগরা শাসনের মধ্যে দিয়ে উপত্যকার জনগোষ্ঠী ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ ওই দেখুন ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ। অবশেষে ডোগরা রাজবংশের শেষ রাজা হরি সিং এর আমলে 1947 সালে পাকিস্তানের সশস্ত্র অনুপ্রবেশের মুখে জম্মু কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। তবে পরবর্তীতে 1990-এর দশকে পাক জঙ্গিদের নারকীয় তাণ্ডব, একের পর এক পরিকল্পিত গণহত্যার শিকার হয়ে কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের প্রাচীন ভিটে মাটি ছেড়ে চরম শরণার্থীর জীবন বেছে নিতে হয়। ঠিক এইখানে একটু ছেদ করি আজকের এই অনুষ্ঠানের, একটা বিরতি নেব, কারণ আরও এরপরে যা যা বলবো তাতে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। 1990 সালের একেবারে গোড়ার দিকে চলে যায়। কাশ্মীর উপত্যকা থেকে লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিতের গণপ্রস্থান কোনো একক ঘটনা ছিল না, ফসল ছিল না, বরং এটি ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা, সশস্ত্র চরমপন্থা এবং চরম নিরাপত্তার অভাবের এক সম্মিলিত এবং করুণ পরিণতি। এই সংকট গভীরতর হয় 1987 সালের বিতর্কিত বিধানসভা নির্বাচনের পর, যেটিকে ব্যাপকভাবে কারচুপিপূর্ণ মনে করার কারণ তৈরি হয়েছিল। মূলধারা রাজনৈতিক যে প্রক্রিয়ার ছিল সেই প্রক্রিয়ার প্রতি যুবকদের অনাস্থা তৈরি হয়েছিল। বহু স্থানীয় যুবক পাকিস্তান প্রশ্রয় পুষ্ট সশস্ত্র পথ বেছে নিয়েছিল। একইভাবে 1989 সালের শেষের দিকে উপত্যকায় রাজ্য সরকারের নিয়ন্ত্রণ প্রায় ভেঙে পড়ল এবং মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর পদত্যাগ ও রাজ্যপাল শাসনের সূচনার পর সেই প্রশাসনিক শূন্যতার সুযোগ নেয় জেকেএলএফ এবং হিজবুল মুজাহিদিনের মতো উগ্রপন্থী সংগঠনগুলো, যারা ভারতীয় রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে তাদের মূল লক্ষ্যবস্তু বানিয়ে তুলল। সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকেও কাশ্মীরি পণ্ডিতদের কোণঠাসা করে ফেলা হয়েছিল পরিকল্পিত উপায়। 1989-এর শেষ ভাগ থেকে টিকালাল তপলু এবং প্রেমনাথ ভাটের মতো শীর্ষস্থানীয় পণ্ডিত নেতা, বিচারক ও বিশিষ্ট ব্যক্তিদের বেছে বেছে হত্যা করে সমাজে চরম আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। আর এর পাশাপাশি আল সাফা এবং আফতাবের মতো স্থানীয় সংবাদপত্রে প্রকাশ্যে হুমকি দেওয়া হতো। ঘরের দরজায় দরজায় রিলিভ গলিভ বা ছেলিভ অর্থাৎ ধর্মান্তরিত হও, নয়তো মরো, নয় উপত্যকা ছাড়ো, এই লেখা পোস্টার সাটিয়ে দেওয়া হতো। অবশেষে 1990 সালের 19শে জানুয়ারির কাল রাতে উপত্যকা জুড়ে বিভিন্ন মসজিদের লাউডস্পিকার থেকে প্রচারিত ভারত বিরোধী এবং উস্কানিমূলক হুমকি পণ্ডিতদের মনে চূড়ান্ত আতঙ্কের জন্ম দেয়। ফলে রাষ্ট্রীয় নিরাপত্তার চরম অনুপস্থিতি এবং জীবন ও সম্মানের প্রত্যক্ষ হুমকির মুখে পড়ে 1990 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে আনুমানিক প্রায় 1.5 থেকে 2 লক্ষের বেশি কাশ্মীরি পণ্ডিত, এবং তারা নিজেদের ভিটে মাটি ছেড়ে জম্মু ও দিল্লির শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। আজ 28 বছর পর সেই ফাইলগুলো ঝেড়ে মুছে টেবিলের ওপর আনা হয়েছে। জম্মু কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়ানধামা গণহত্যার তদন্ত আবার শুরু হবে। ইয়াসিন মালিক, হুরিয়ত নেতাদের আস্তানা আর জেকেএলএফ এর পুরনো ঘাঁটিতে তল্লাশি চলছে।
সরলা ভাট, নীলকান্ত গঞ্জু আর টিকালাল টপলুর হত্যার তদন্ত ফের শুরু হয়েছে। টিকালাল টপলু ছিলেন প্রবীণ আইনজীবী এবং কাশ্মীরি বিজেপির ভাইস প্রেসিডেন্ট পণ্ডিত, যাকে 13 সেপ্টেম্বর 1989 সালে শ্রীনগরের হাব্বা কাদালে নিজের বাড়ির কাছে জেকেএলএফ উগ্রপন্থীরা গুলি করে হত্যা করে। পণ্ডিত সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর প্রথম বড় ঘটনাটি ছিল এটি। অন্যদিকে জম্মু কাশ্মীরের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নীলকান্ত গঞ্জু 1968 সালে জেকেএলএফ এর প্রতিষ্ঠাতা মকবুল ভাটকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, যার প্রতিশোধ নিতে 4 নভেম্বর 1989 সাল শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়। ভাবুন, 20 বছর এই ক্ষোভ পুষে রেখেছিল জঙ্গি সংগঠন। একই সঙ্গে শ্রীনগরের স্কিমস হাসপাতাল 27 বছর বয়সী নার্স সরলা ভাটকে 19 এপ্রিল 1990 সালে কর্মস্থল থেকে অপহরণের পর 4 দিন অমানসিক নির্যাতন করার পরে হত্যা করা হয়েছিল। এবার যে ইনভেস্টিগেশনটা শুরু হয়েছে, এই সব কিছু নিয়ে সেই ইনভেস্টিগেশন দিনের আলো দেখবে আশা করছি আমরা। কিছুক্ষণ আগে কাশ্মীরি পণ্ডিত ভরত কল, যার ফ্যামিলিকে উৎখাত হয়ে আসতে হয়েছিল একই কারণে, কি বলছেন ভরত কল, শোনাই দেখুন। ডিসগাস্টিং, ভেরি ভেরি হেল্পলেস মনে হয় নিজেকে। মনে হয় একা, দেশ আমার না, কেউ পাশে দাঁড়ায়নি, এত মিডিয়া ছিল না, এত ডিজিটাল মাধ্যম ছিল না যেখানে আপনি লাইভ আজকের দিনে পোস্ট করেন, এই দেখুন পুলিশ আমাকে ধরেছে, আমার থেকে টাকা চাইছে, এইসব তো ছিল। এটাকে ইনভেস্টিগেট করা হোক, আর কারা আছে, কিভাবে তারা বারবার এই জায়গাটা পেয়ে যাচ্ছে। এই যে পেহেলগামের ইনসিডেন্ট হলো, কোথায় থেকে ঢুকছে, কি সাপোর্ট ছাড়া কেউ কিছু করতে পারবে না। ধরুন আমি যাদবপুর অঞ্চলে থাকি, যদি কোনো প্ল্যানিং হয়, লোকাল ছেলে ছাড়া বা লোকাল থানা ছাড়া বা লোকাল এরিয়ার সাপোর্ট না পেলে ওই জিনিসটা কোনোদিন এক্সিকিউট হতে পারে না। এটা টার্গেট কিলিং না, এইটাকে যেটা আমি জেনোসাইডই বলবো আমি, এবং ম্যাসেকার বলবো, এবং এভরিথিং হ্যাজ টু বি, কারা কারা তাদের সায় দিয়েছিল, কারা সে থাকার জায়গা দিয়েছিল, কতদিন আগে সে প্ল্যানিংটা হয়েছিল, এবং কারা ইনভলভ। যদি সে নর্মাল ওখানকার লোকাল লোক থাকে, তাকে ধরতে হবে। এই পুরো নেটওয়ার্কটা কিন্তু আগে থেকে, লস্করে তৈবা, অমুক তমুক অনেক নাম আমরা দিচ্ছি, কিন্তু কোনো সংগঠন লোকাল সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। সো এটার ইনকোয়ারি দরকার, এবং আমি আবারও বলছি, আই থ্যাংক দি সেন্ট্রাল গভর্নমেন্ট ফর কামিং ফরওয়ার্ড অ্যান্ড থিঙ্কিং দ্যাট দিস ইজ ইম্পর্টেন্ট। আজকের দিনে আমার মেয়ে অন্তত জানুক যে তার ভাইয়েরা, তার দাদারা, তার কাকারা কেন মারা গেছিলেন, খুব ইম্পর্টেন্ট। কিন্তু একজন কাশ্মীরি ব্রাহ্মণ, একজন কাশ্মীরি হিন্দু হয়ে আমি ভারতবর্ষে, আমি আজকের দিনে জাস্টিস পাবো না? এবং যাদের যাদের ছেলে বা কারোর বাবা, কারোর ভাই যারা মারা গেছে, সেই পরিবার সে জানার অধিকার রাখবে না যে কেন এবং কারা, এবং তাদের কোনো সাজা হবে না? দিস ক্যানট বি ডান। ইভেন এই পেহেলগামে আমাদের যে 14 জনের মতন, 15 জনের মতন, তার মধ্যে আর্মিম্যান ছিলেন, ইন্ডিয়ান এয়ারফোর্সের ছিলেন। দিস হ্যাজ টু স্টপ। প্লাস যারা এবং যাদের ফ্যামিলি মেম্বার্সরা গেছে, they should be compensated, they should be given that information, that validation যে দেখুন এটা হয়েছিল, তখনকার সরকার, তখনকার অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছিল। উই আর রিইনস্টেটিং দ্যাট ফেথ, জুডিশিয়ারির ওপরে বলুন, পুলিশের ওপরে বলুন, সেন্ট্রাল এজেন্সির ওপরে বলুন। দিস উইল বি রিইনস্টেটিং দ্যাট ফেথ ইন দ্য সিস্টেম। আজ বিগ স্টোরির এই মঞ্চ থেকে কয়েকটা প্রশ্ন এখানে আমি রাখতে চাই। দেশের বিচার ব্যবস্থা, রাজনীতি যারা করছেন তাদের উদ্দেশ্যে যে প্রশ্নগুলো এখানে ভীষণ তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে যে 28 বছর ধরে কোনো ফাইল চাপা রাজনীতির তলে ঢাকা পড়েছিল এই গণহত্যাগুলো। কোন রাজনীতি? 28 বছর ধরে ওয়ানধামা 23 জন আর নদীমার্গের 24 জন শহীদ, আত্মা কার অনুকম্পার অপেক্ষায় বসেছিল? সেনার পোশাক পরা উগ্রপন্থীরা না হয় সীমান্ত পার করে এসেছিল, কিন্তু উপত্যকার ভেতর যেসব প্রভাবশালী নেতা, যেসব তথাকথিত বুদ্ধিজীবী আর রাজনৈতিক মদতদাতারা এই জল্লাদগুলোকে বিরিয়ানি খাইয়েছিল,
তাদের ঘাড়ে হাত দেওয়ার সাহস এসআইএ দেখাতে পারবে তো? দিল্লি আর শ্রীনগর চিৎকার করে বলছে যে পণ্ডিতদের ফেরানো হবে, ট্রানজিট আবাসন তৈরি হচ্ছে। 28 বছর ধরে উপত্যকার পাহাড়ে যে আর্তচিৎকার প্রতিধ্বনিত হয়েছে, আইনি কাগজপত্রের নতুন ফাইলেই যেন তা শেষ না হয়ে যায়। এই প্রশ্ন আমরা তুলছি, এই প্রশ্ন আমরা রাখছি। আজকে বিজেপি সরকার আছে, এই বিজেপি সরকার যারা কাশ্মীরে নতুন সূর্যোদয় ঘটিয়েছে, তাই বিজেপি সরকারের কাছে, তাই কেন্দ্রের সরকারের কাছে, তাই কাশ্মীরের সরকারের কাছেও আমরা আবেদন করছি, আমরা আবেদন রাখছি যে এটা হোক। কারণ কাশ্মীরের পণ্ডিতদের যারা আজকে ভিটে মাটি হারিয়ে আজকে অন্যান্য সমস্ত জায়গায় বসবাস করছেন, তারা কি অপরাধ করেছিলেন তাদের পরবর্তী প্রজন্ম জানুক। পাকিস্তান নামক দেশটা কি করেছিল সেদিন। ভরত কল কি বলছেন দেখুন। ডিসগাস্টিং, ভেরি ভেরি হেল্পলেস মনে হয় নিজেকে। মনে হয় একা দেশ আমার না, কেউ পাশে দাঁড়ায়নি, এত মিডিয়া ছিল না, এত ডিজিটাল মাধ্যম ছিল না যেখানে আপনি লাইভ আজকের দিনে পোস্ট করেন, এই দেখুন পুলিশ আমাকে ধরেছে, আমার থেকে টাকা চাইছে, এইসব তো ছিল না। কেন কেন আমাদের বাড়ি ছেড়ে চলে আসতে হলো? কেন সরকার তখন আমাদের রিইনস্টেট করতে পারলো না? কেন আমার প্রপার্টি যেটা 2 কোটি 2.5 কোটি টাকার, সেটাকে 20 লাখ টাকায় বিক্রি করতে হয়েছে? কেন? সো পলিটিক্সের বিয়ন্ড গিয়ে যদি মানুষ একটু ভাবে, স্পেশালি কাশ্মীরি ব্রাহ্মণদের অবস্থা ভাবে, আমার মনে হয় খুব খুব হেল্পফুল হবে। পণ্ডিতদের যে অপমান করা হয়েছে, যে অসম্মান করা হয়েছে, যে নৃশংসতার ঘটনা ঘটেছিল, যেভাবে ওই শিশুর মাথায় বন্দুক ধরে তার শৈশব তো বটেই, এবং বাকি শিশুদেরকে এই ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছিল যে এটাকে সন্ত্রাস বলে এবং আমরা আমাদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চাই। সংখ্যালঘু হিন্দু যেভাবে আক্রান্ত হয়েছিল কাশ্মীরে, সেই সময়ে দাঁড়িয়ে আজকে এই ইতিহাস গোটা দেশের জানা উচিত। যেমন এই বাংলার বুকে ঘটা গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে ডেফিনেটলি এই বাংলার মানুষের, প্রতিটা মানুষের জানা উচিত। যেমন গোটা দেশে কোথায় কোথায় হিন্দুরা কিভাবে কেন আক্রান্ত হয়েছে, দেশভাগ থেকে শুরু করে আজকের দিন অবধি, সেটা যেমন জানা উচিত, তেমনি কাশ্মীরি পণ্ডিতদের কেন সেদিন ওই তাদের দেশ, তাদের এলাকা, তাদের ভিটে মাটি সমস্ত কিছু ছাড়তে হয়েছিল, তাদের নারীর টানকে এক ঝটকায় শেষ করে দেওয়া হয়েছিল, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকের এই ইনভেস্টিগেশন শুরু হওয়ার পরে 28 বছর পর সেই বিভীষিকাময় অতীত, সেই কালো অধ্যায়, সেই কালো দিন প্রতিটা ভারতবাসীর জানা উচিত পাকিস্তানি জঙ্গিরা, ওই জল্লাদরা ঠিক কি করেছিল সেদিন। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।